পুলিশের একটি বিষয় নিয়ে কথা বলবো, কারণ ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল থেকে, জেলা থেকে যে চিঠি এসেছে যে অনুব্রত মণ্ডলের খবর বারংবার সম্প্রচার করা যাবে না, একটি নিউজ চ্যানেলে এরকম একটি খবর এসেছে, কিন্তু এখনো পর্যন্ত হাজিরা দিলেন না উনি। আপনিও ছিলেন দীর্ঘদিন এই প্রফেশনে, কতদিন হাজিরা এরকমভাবে এড়ানো যায়? আমি আইনের কথাটা বলতে পারি। আগে 41 নম্বর ধারা ছিল সিআরপিসি, সেটা এখন 35 নম্বর ধারা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়। তো সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে কেউ যদি কোনো অপরাধ করেন এবং যেসব ধারায় কেস শুরু হয়েছে সেগুলোর সাজা যদি 7 বছরের কম হয় তাহলে সাধারণত তাকে নোটিশ দিয়ে ডাকা হবে, এবং তিনি যদি নোটিশ দিয়ে ডাকলে কমপ্লাই করার কথাটা বলা আছে, অর্থাৎ যদি আসেন বা যা জিজ্ঞেস করছেন তার উত্তর দেন, তদন্তে সহযোগিতা করেন, তাহলে তাকে পুলিশ অ্যারেস্ট করবে না। কিন্তু যদি তদন্তকারী অফিসার মনে করেন যে তার যা রেকর্ড আছে যে তাকে বাইরে রাখলে তিনি এরকম অপরাধ আরও করবেন, তাহলে তাকে 7 বছরের কম সাজা কম হলেও অ্যারেস্ট করতে পারে। যদি তদন্তকারী অফিসার মনে করেন যে তিনি বাইরে থাকলে সাক্ষীদের প্রভাবিত করবেন, আপনারা দেখেছেন যে সেখানের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কীরকম বক্তব্য রেখেছে, বা রাজ্যের যে শিক্ষাবন কর্মচারীদের যে নেতা তারা গিয়ে কীরকম বক্তব্য রেখেছে। অতএব তদন্তকে প্রভাবিত করার যে চেষ্টা করা হচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নয়। তো এরকম করলেও তাকে অ্যারেস্ট করা যাবে, এটা বলা আছে। তদন্তকারী অফিসার যদি মনে করেন যে তার তদন্তটা ভালোভাবে করার জন্য তাকে গ্রেপ্তার করার দরকার আছে, তাহলেও তাকে গ্রেপ্তার করতে পারে। অর্থাৎ 7 বছরের কম সাজার অপরাধ হলেই যে তাকে গ্রেপ্তার করা যাবে না তা নয়, কিন্তু গ্রেপ্তার করতে হলে লিখতে হবে যে কোন কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে আপনি নোটিশ দিলেন, তো আমি বললাম যে নোটিশ দিলে যদি কমপ্লাই না করেন তাহলে তাকে গ্রেপ্তার করা যেতে পারে, এটাও বলা আছে। আপনারা এখন তো ইন্টারনেটে সব দেখতে পাচ্ছেন, আপনি 35 নম্বর ধারার উপধারা 6টা দেখে নেবেন, সেখানে পরিষ্কার লেখা আছে। অতএব একবার না একাধিকবার তাকে নোটিশ দেওয়া হয়েছে, তিনি হাজির হননি, পুলিশের লোকেরা তাকে ইচ্ছে করলে গ্রেপ্তার করতে পারতেন। তারা বলছেন যে তিনি একটা মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন, সেখানে ডাক্তারবাবু তাকে 5 দিন বেড রেস্ট থাকতে বলেছে। কিন্তু আমি বলছি যেটা দিয়েছেন আমার কাছে একটা কপি, মানে আমি জোগাড় করতে পেরেছি, তো সেখানে যা আছে তার কিন্তু অনুব্রত মণ্ডলের কোনো সই নেই, এবং তার সই, অতএব ডাক্তারকে অ্যাটেস্ট করারও কোনো প্রশ্ন নেই। কিন্তু এটা না থাকলে সেটাকে মেডিকেল সার্টিফিকেট বলা যায় না। কেন? যে ধরুন আপনার বান্ধবীর অসুখ হয়েছে, আপনি তো আপনার বান্ধবীর নামে গিয়ে ওখানে একটা টিকিট কাটিয়ে হাসপাতালে দেখাতে পারেন, সেখানে আপনার বান্ধবীর নাম থাকবে, কিন্তু আপনার বান্ধবী তো যাননি হাসপাতালে। সেই জন্যে মেডিকেল সার্টিফিকেটের যে ওদের যে নিয়ম আছে, সেটা সার্টিফিকেট যখন ইস্যু করবে কেউ, তখন যিনি রোগী তার সই নিতে হবে, এবং সেই সইকে ডাক্তারবাবুকে অ্যাটেস্ট করতে হবে। এখানে করা নাই, তাহলে ওটাকে মেডিকেল সার্টিফিকেট হিসাবে ট্রিট করার কোনো কারণ নেই। এবং যে মেডিকেল সার্টিফিকেট দিয়েছে সেখানেও অনেক রকম প্রশ্ন আছে। ওখানে এই চৌধুরী বলে যা সই দেখানো হচ্ছে, তার থেকে আপনারা বিভিন্ন গণমাধ্যমে যেটা দেখাচ্ছেন যে ওই এই চৌধুরী হচ্ছে রামপুরহাট যে ব্লক 1 আছে সেখানকার হাসপাতালের ডাক্তার, দায়িত্বে আছেন। তা আমি বলছি ওই পদটা নন প্র্যাকটিসিং, যদি ওই হাসপাতালের প্যাডে উনি কোনো প্রেসক্রিপশন করতেন বা সার্টিফিকেট দিতেন তাহলে বোঝা যেত, কিন্তু উনি সার্টিফিকেট দিয়েছেন একটা প্রাইভেট মেডিকেল কলেজের প্যাডে। তো উনি সরকারি কাজ করে প্রাইভেট মেডিকেল কলেজে কী করে কাজ করেন? একজন সরকারি কাজ যারা করেন, আমিও করতাম, সঙ্গে সঙ্গে কোনো প্রাইভেট কাজ করা যায় এটা আমার জানা নাই। যদি সরকার বিশেষভাবে তাকে অনুমতি দিয়ে থাকে তাহলে কেন দিয়েছেন, কবে দিয়েছেন, এটা নিয়েও তদন্ত হওয়া প্রয়োজন। যে একজন সরকারি হাসপাতালের ডাক্তারবাবু
তিনি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কি করে সার্টিফিকেট লিখছেন? এবং আরও একটা কথা স্যার, আমরা এই রাজ্যে এরকম ছবি দেখেছি যে যেখানে বিকাশ ভবনের দরজা ভাঙা হয়েছে, তাই জন্য একের পর এক শিক্ষকদের ডেকে পাঠানো হয়েছে, ডিআই অফিসের সামনে পুলিশের সঙ্গে বচসা হয়েছে, তাই জন্য সাধারণ নাগরিক থেকে শুরু করে শিক্ষকের ওপর আঙুল তুলেছে পুলিশ, প্রেস কনফারেন্স করে তার ব্রিফ দিয়েছে। কিন্তু পুলিশের যে কর্মী, তার সহকর্মী এরকমভাবে আক্রান্ত হলো বলা চলে ভাষার দ্বারা, সেখানে পুলিশ কিন্তু একেবারে চুপ করে রয়েছে। আমি উত্তর দিচ্ছি। আপনাদের একটা কথা বুঝতে হবে যে বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন, কোর্টে তাদের চাকরি বাতিল হওয়ার জন্য তাদের কোনো দোষ নেই। দোষটা মমতা ব্যানার্জির, পার্থ চ্যাটার্জির এবং তার অধীনের যারা লোক, তারা যারা টাকা নিয়ে অর্থাৎ ঘুষ খেয়ে অবৈধভাবে নিয়োগ করেছেন। তো এইটা নিয়ে আন্দোলন হলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বা অন্যান্য যারা পদাধিকারী আছেন, পার্টির নেতা আছেন, তাদের নগ্ন চেহারাটা চলে আসছে, তারা কীরকম করে ঘুষ খেতেন সেটা প্রকাশ হয়ে যাচ্ছে। কাজী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিই তো পুলিশ মন্ত্রী, তিনি চাইছেন না যে আন্দোলনটা চলুক, অতএব যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি বলছেন। ফলে পুলিশের পক্ষে তাদের ব্যবস্থা নিতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আপনি যে নেতার কথা বলছেন, সেই নেতা তো রাজ্যের পুলিশ মন্ত্রীর খুবই প্রিয় লোক, তাকে তিনি বীরের সম্মান দিয়ে বের করার কথা বলেন, এবং সেই যাকে বীরের সম্মান দিতে চান তিনি দাবি করেন অন্যের সঙ্গে বিবাদ হলে যে তিনি সবথেকে বেশি টাকা তুলে দিদিকে দেন, এবং তিনি যে ক্ষমা চাওয়ার চিঠি দেখবেন তাতে বলছেন যে দিদির পুলিশ, এটা রাজ্যের পুলিশ না, সাধারণ মানুষের পুলিশ না, দিদির পুলিশ। তো এই দিদির পুলিশ ভাইকে কী করে অ্যারেস্ট করে, যিনি সবথেকে বেশি টাকা তুলে দেন, যিনি ভোট রিগিং করতে সাহায্য করে, যিনি বগটুইতে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রীকে, রাজ্যের ডিজিকে কী করে কেস সাজাতে হবে সেরকম পরামর্শ দেন। এইটা আপনাদেরকে বুঝতে হবে। ফিরহাদ হাকিম বলছে অনুব্রত মণ্ডল তো ভুল করেইছে, কিন্তু ভারতের আর্মিকে নিয়ে যখন কথা বলা হয়, টেররিস্টের বোন বলা হয়, তখন ভারত সরকার কি ব্যবস্থা নিয়েছে? অন্যায় তো সব দিকেই হচ্ছে, কটা ব্যবস্থা নেওয়া হচ্ছে? সেখানেও ক্ষমা চাইলে অপরাধটা লঘু হয়ে যায় না, অপরাধটা থাকে। এখানেও ক্ষমা চাইলে অপরাধটা লঘু হয়ে যায় না, অপরাধটা থাকে। কোনো অপরাধ হলে আইনের ভাষায় সেটা মিটতে পারে একমাত্র কেসটা কম্পাউন্ড করে বা কেসটা উইথড্র করে। এখানে কেস শুরু হয়েছে, এফআইআর, যদিও 28 তারিখের ঘটনা, কেস দুদিন পরে হয়েছে, দুদিন পরে হলেও কিন্তু এফআইআর হয়েছে। অতএব সরকারের তরফ থেকে শাসক দল তাকে ক্ষমা চাইতে বলেছে, কিন্তু যিনি শাসক দলের সর্বোচ্চ নেত্রী তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পুলিশকে বলেছে, বা মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশকে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে বলেছেন। শাসক দলের নেত্রী আর পুলিশ মন্ত্রী তো এক জিনিস নয়। শাসক দলের নেত্রী হিসেবে কী করেছেন সেটা দলের ব্যাপার, আমি ও ব্যাপারে মন্তব্যই করব না, কিন্তু পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশকে তিনি কি নির্দেশ দিয়েছে, কি ব্যবস্থা নেওয়া, আমরা তো সেটা কোনো দেখছি না। তিনি যদি নির্দেশ দিতেন তাহলে এতক্ষণ ব্যবস্থা নেওয়া হতো। তাহলে মানে এইরকমভাবে হাজিরা এড়িয়েই অনুব্রত মণ্ডল পার পেয়ে যাবে এই রাজ্যে? আপনারা কি ভুলে গিয়েছেন যে এখানে তো একজন ইন্সপেক্টরকে ফোন করে উনি ধমকি দিয়েছেন, তার মা বোনকে বলাৎকার করার প্রস্তাব দিয়েছেন। একজন ডিএসপি পোশাক পরে তার সামনে দাঁড়িয়েছিলেন, কি কাশীনাথ মিস্ত্রি এরকম কিছু নাম খুব সম্ভবত, তাকে ঘড়ি দেখে বলছিলেন যে এখন কটা বাজে, 4:15। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সব উনি যা চাইছেন তা করতে হবে, যদি না করেন তাহলে ঢুকে যাবেন, ভয়ঙ্কর খেলা খেলে দেবেন এবং সব তছনছ করে দেবেন। তার জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। দেখুন যে তিনি প্রকাশ্য সভায় সাংবাদিকদের সামনে, নাহলে এটা বাইরে আসতো না, বলছেন যে ওই যে মোটা করে মেয়েটা একটা দলের নাম করে বলছেন, ওই পার্টি করে, ওর মধ্যে গাঁজা কেস দিয়ে এসপিকে ফোন কর। আপনার শোনেননি? আমি তো শুনেছি।
অর্থাৎ ওই মেয়েটার কাছে গাঁজা থাকার দরকার নাই, এসপিকে ফোন করলে তার বিরুদ্ধে গাঁজা কেস হয়ে যাবে। এবং এটা যে মুখের কথা তা নয়, খুব সম্ভবত নামটা নুরুল হুদা বলে, তৃণমূলের একজন খুব পুরানো সদস্য, তিনি মানে চ্যানেলে এসে পরিষ্কার বলেছেন যে তিনি যেহেতু অনুব্রতর অন্যায় কাজের বিরোধিতা করেছিলেন, তাকে নারকোটিক্স কেসে গ্রেপ্তার করে হাজত খাটানো হয়েছিল। অর্থাৎ পুলিশের লোকেরা অনুব্রত বললেই কারো নামে মিথ্যে করে ড্রাগের কেস দিয়ে দেন। তো যে পুলিশের লোকেরা এগুলো করেন, তো তাদের কোনো সম্মানবোধ আছে না নিরপেক্ষতা আছে? তো যাদের নিরপেক্ষতা নেই, যাদের সামান্য সৎসাহস নেই, তাদেরকে তো অন্যায়ভাবে অপমান করবি। যদি তারা নিরপেক্ষভাবে কাজ করতেন এবং তাদেরকে এরকম হুমকি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে এটা জানতেন, তাহলে ওই কথা বলাতে ভয় করতেন। আমি আবারও বলছি, দেখুন, যে তিনি বলছেন যে আমি জানি তুই রেকর্ড করছিস, তারপরেও এরকম আপত্তিজনক কথা বলছে, মানে তিনি জানেন যে রেকর্ড করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এবং তিনি যে কিছু বেঠিক কথা বলছিলেন না, সেটা পুলিশের যে নিষ্ক্রিয়তা দেখে প্রমাণ হয়ে যাচ্ছে। স্যার, একদম শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমরা 2011 পর থেকে দেখছি যে পুলিশ মন্ত্রী যিনি রয়েছেন তার আমল আমরা দেখছি, আচ্ছা তার দীর্ঘদিন আগে থেকে তো আপনি কাজ করছেন, সেই আমলে পুলিশ মন্ত্রী কেমন ছিল, সেই আমলটা কেমন ছিল, তখন কিভাবে ব্যবস্থা নেওয়া হতো, নাকি তখনও সেই রাজনীতি আসল রাজনীতি সবার মধ্যে ছিল? দেখুন, রাজনীতি যে ছিল না তা আমি বলবো না, কিন্তু আগে বামফ্রন্টের পুলিশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন আর কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন, সেটা আপনি একজন না, সারা ভারতবর্ষের যে আপনি মুখ্যমন্ত্রীদের নেন, আপনি এরকম একজন মুখ্যমন্ত্রী দেখাবেন যে পুলিশের লোকেরা তার দলের কিছু সমর্থককে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসছে, তাদেরকে ছাড়ানোর জন্য তিনি থানায় গিয়ে হাজির হয়েছেন। আরে যিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী যদি সত্যি ছাড়াতে চান, তিনি একটা ফোন করলে তো হয়ে যায়। হ্যাঁ, যদি না সে পুলিশ অফিসার প্রচণ্ড সৎ হন এবং অন্যায় রাখতে না চান, তাহলে হবে না। কিন্তু অপরাধীকে ধরেছে, উনি থানায় গিয়ে হাজির হয়ে যাচ্ছেন। তো এইটা যিনি করতে পারেন, তার কাছ থেকে তো কোনো নিরপেক্ষতা, আইনের শাসন এগুলো কেউ আশা করে না। তো যদি পুলিশ মন্ত্রী এরকম হয়, তাহলে পুলিশরা কীরকম হবে?